নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা উচ্চতর গণিত দ্যাট মিন্স হায়ার ম্যাথের উপপাদ্য করাবো না। কথা ঠিক না, আমি আসলে উপপাদ্য করাবো না, উপপাদ্য করতে হয় কি করে বা প্রশ্নটি পড়তে হয় কি করে, জিনিসটি আসে কিভাবে, আমি সেটি শেখাবো। পুরো ক্লাস পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, একদম ব্যতিক্রম ক্লাস পাবা। শুরুতেই আমরা শেখাতে যাচ্ছি লম্ব অভিক্ষেপ। এটির সঙ্গে তোমরা সবাই পরিচিত। লম্ব অভিক্ষেপ যাকে আমি বলি অর্থোগোনাল প্রজেকশন। লম্ব অভিক্ষেপ তিন রকম। একটা হচ্ছে বিন্দু বা ভার্টিক্যাল লাইন বা উলম্ব লাইনের লম্ব অভিক্ষেপ, আর লম্ব অভিক্ষেপ সবসময় ভূমিতে হয়। তাহলে এটি যদি একটা ভূমি হয়, এখানে যদি আমি একটা লাঠি নেই, যদি এখান থেকে আমি আলো ফেলি, লাঠির ছায়াটি একটি ফুল স্টপ পাবো, এটা ভূমি। তার মানে হচ্ছে এই রেখাটির এটিকে বলা হয় পাদবিন্দু, যাকে আমরা বলতে পারি ফুটপাথ, পাদবিন্দু। তাহলে উলম্ব রেখাটির বা ভার্টিক্যাল লাইন বরাবর যে রেখাটি, সেই রেখাটির পাদবিন্দুটি হচ্ছে এই রেখার লম্ববিন্দু। দ্যাট মিনস এখানে একটা মাত্র শুধু বিন্দু পেলাম। একই সমতলে যদি কোনো রেখা এভাবে না থেকে যদি এভাবে থাকে, এ আর বি, এখান থেকে যদি আমরা লাইট ফেলি, লাইট বলতে আমি সূর্যের আলোকে মিন করছি, তাহলে এই রেখাটা কতগুলি বিন্দু দিয়ে তৈরি? কোটি কোটি বিন্দু দিয়ে তৈরি। দ্যাট মিনস একাধিক বিন্দু দিয়ে তৈরি। তাহলে প্রত্যেকটা বিন্দুর থেকে এই ভূমির উপরে লম্ব টানতে হবে। তাহলে যে জায়গাটুকুন পাবা, ভূমিতে যে জায়গাটুকুন পাবা, সেটি এই লাঠিটির বা এই রেখাটির লম্ব অভিক্ষেপ। যেহেতু এটি সরলরেখা, সেহেতু আমাদের শুধু প্রান্ত দুটা বিন্দু থেকে লম্ব টান দিলেই আমরা অভিক্ষেপ পেয়ে যাবো। এখানে প্রান্ত বিন্দু, এখান থেকে একটা লম্ব টানলাম ভূমির উপরে, আর এখান থেকে একটা লম্ব টানলাম। তাহলে আমাদের এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এরকম প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আমি লম্ব টানি, সর্বশেষে আমি এটা পাবো। তার মানে এই এবি রেখাটির লম্ব অভিক্ষেপ এখান থেকে এতটুকু। এই রেখাটি যদি সোজা হয়ে যায় তাহলে কিন্তু বিন্দু পাবো, এরকম হলে এরকম পাবো। আর যদি কোনো রেখা একদম ভূমির সমান্তরালে থাকে, তাহলে রেখাটা যত বড় তার লম্ব অভিক্ষেপ তত বড়। তোমরা খেয়াল করছো, এটি যত বেশি বাড়বে তত অভিক্ষেপটা ছোট হয়ে যাবে, সর্বশেষে বিন্দু হয়ে যাবে। এবার ভূমির বাহিরে যদি কোনো রেখা থাকে, ধরে নিচ্ছি ভূমি এতটুকুন, আমাদের ভূমি এতটুকুন, কিন্তু রেখাটি আছে এইভাবে, ভূমির বাহিরে আছে। সেক্ষেত্রে ভূমিটাকে বাড়ায় দিতে হবে, বর্ধিত করতে হবে। তাহলে ভূমিটিকে আমি বর্ধিত করলাম। বর্ধিত করার পর ওখান থেকে প্রান্তবিন্দু থেকে লম্ব টান দিতে হবে। আমার এখানে প্রান্তবিন্দু মাটিতে লেগে গেছে, তাই এখানে মাটিতে লাগেনি, ভেসেছিল, এই জন্য লম্ব টানছি। এখানে মাটিতে লেগে গেছে, এখানে আর লম্ব টানার প্রয়োজন নেই। তাহলে এটির লম্ব অভিক্ষেপ কতটুকুন? এতটুকুন। এই তিন ধরনের লম্ব অভিক্ষেপ হয়। এটা ইঞ্জিনিয়ারিং লাইনে এটি খুব কাজে লাগে। তাহলে তোমাকে অন টেস্ট করি, যদি আমি এরকম একটি ত্রিভুজ দিই, নাম দিলাম ABC। কোশ্চেন, AB এর লম্ব অভিক্ষেপ
বিসি বাহুর উপর কতটুকু হবে। আমি বিসি বাহু মেনশন করে দিচ্ছি, লম্ব বিক্ষেপ করার সময় কোন বাহুতে লম্ব বিক্ষেপ করতে হবে তা বলা থাকে। তাহলে বিসি বাহু এই মুহূর্তে যদি আমি ভূমি ধরি, তাহলে এবি এর লম্ব বিক্ষেপ বিসি বাহুতে কতটুকু হবে। নিয়মটা কি, একটি রেখা দুই প্রান্তবিন্দু থেকে মাটিতে লম্ব টানতে হয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে এ বিন্দু থেকে মাটিতে লম্ব নাই, আমি লম্ব টেনে নিতে হবে। লম্ব টেনে নেই, নাম দিলাম ডি। এবার দেখো এবি এর লম্ব বিক্ষেপ কতটুকুন, এবি এর লম্ব বিক্ষেপ বিডি, দ্যাট মিনস এতটুকুন। এবি এর লম্ব বিক্ষেপ এতটুকুন, মনে করো এখানে সূর্য আছে, এই লাঠিটির ছায়া মাটিতে এতটুকুন জায়গা দখল করছে, এটা হচ্ছে এবি এর লম্ব বিক্ষেপ। একইভাবে এখানে কিন্তু লম্ব রেখাটি দেওয়া ছিল না, আমাকে দিয়ে নিতে হবে। যদি এসি এর লম্ব বিক্ষেপ বলি, অবভিয়াসলি এসি এর লম্ব বিক্ষেপ এ বিন্দু থেকে মাটিতে লম্ব এটা, আর সি তো মাটিতে লেগেই আছে, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ কোনটা, এইটা। দ্যাট মিনস এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে আমাদের ডিসি। এইভাবে যদি আমি একাধিক রেখা নেই, নাম দিলাম ই এফ, তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি এ এফ এর লম্ব বিক্ষেপ কতটুকুন, এ এফ, এফ মাটিতে লেগে আছে, কাজে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তাহলে এ উপরে আছে, এর থেকে লম্ব টান দাও, তাহলে এ এফ এর লম্ব বিক্ষেপ ডি এফ। ক্লিয়ার? যদি বলি এ ই এর লম্ব বিক্ষেপ, ই মাটিতে লেগে আছে, এ উপরে আছে, এর থেকে লম্ব টানো ডি আর ই, তাহলে কত, ডিই। তাহলে এ ই এর লম্ব বিক্ষেপ ডিই, নাও লম্ব বিক্ষেপ ক্লিয়ার হলাম। এরপরে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে। আমরা প্রত্যেকে জানি এটা কি, এটি একটি বর্গক্ষেত্র, যাকে আমরা স্কয়ার বলি। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটাও কত, এ, এটিও এ, এটিও এ। বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল কত হবে, অবশ্যই এ স্কয়ার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য সবাই জানে। যদি আমি বর্গক্ষেত্রের নাম দিতাম এ বি সি ডি, এ নামটি নাই, এ নামটি বাদ দিলাম, এ বি সি ডি আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে প্রকাশ করব, যে কোনো একটি বাহুর উপর স্কয়ার দিলেই হবে, এ বি বিসি সিডি ডিএ যে কোনো উপর একটা স্কয়ার দিলেই হবে, দ্যাট মিনস এ বি স্কয়ার। তাহলে আজকের থেকে জেনে নাও, কারো উপর স্কয়ার থাকা মানে সেটি বর্গক্ষেত্র মিন করে, বর্গক্ষেত্র, রাইট? ওকে, এবার আমি একটি কি নিচ্ছি দেখে বলো। অবভিয়াসলি এটি একটি আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য আমি ধরলাম এ, প্রস্থ ধরলাম বি, তাহলে এটির ক্ষেত্রফল কত হবে, অবভিয়াসলি এ বি। এটি আমরা সবাই জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি আমি নাম দিই এ বি সি ডি, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল হবে এ বি ইন্টু ডিসি। তুমি যদি বলতে চাও স্যার এ বি ইন্টু এডি, রাইট, এডি ইন্টু ডিসি, রাইট, দুইটি বাহু থাকলেই হলো। তার মানে দুইটি বাহু যদি গুণ থাকে, যদি আমি বলি 5 গুণ 7, 5 একটি বাহুর দৈর্ঘ্য, 7 আরেকটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 5 সাথে কত, 35।
তুমি তো এমনি গুণ বুঝলা 35, কিন্তু আসলে কিন্তু এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 35 বর্গ একক। অর্থাৎ দুইটি জিনিস অসমান, দুইটি জিনিস গুণ করাটাই তাকে আয়তক্ষেত্র হিসেবে সে মিন করে। যদি আমার একটি বাহুর দৈর্ঘ্য হয় এ, আরেকটি বাহুর দৈর্ঘ্য হয় বি, কোথাকার কার বাহু কিচ্ছু জানি না, তাহলে এ বি দ্বারা যে আয়তক্ষেত্রটি গঠিত হবে তার ক্ষেত্রফল কত? অবশ্যই এ ইন্টু বি। জাস্ট দুইটা জিনিস গুণ করা মানে আয়তক্ষেত্র, মাথায় ঠিক মতো রাখবা। ঠিক আছে, আমরা উপপাদ্য প্রমাণ করার জন্য শুরুতেই আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ নেই। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজের নামটা দিলাম এ বি সি। এখানে সি কোণটা স্থূলকোণ। স্থূলকোণ তোমরা সবাই বুঝো, স্থূলকোণ। স্থূলকোণ যাকে আমি বলবো অবটিউস অ্যাঙ্গেল। আমি যা যা বলছি তুমি ঠিক তাই তাই লেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি বলছি আমি? বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু এইটা। এটার উপর কি বললাম? অঙ্কিত বর্গক্ষেত্র, দ্যাট মিনস এ বি স্কয়ার। তাহলে আমি যে বললাম এ বি স্কয়ার, তাহলে পুরাটা লেখলে কেমন লাগছে? স্থূলকোণী ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আবার বলছে, এই কথাটার কি মিনিং? এই কথাটি বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র স্কয়ার দিলে হয়ে যায়। আমি যা বললাম সেটা লিখলাম। এরপরে বলতেছি, এই স্থূলকোণের সঙ্গে যে দুটি বাহু আছে এদিকে বলা হয় সন্নিহিত বাহু। যে দুটি বাহু আছে সেই দুটির উপর বর্গ নিব। তাহলে সন্নিহিত বাহু কে কে আছে? একটা আছে বিসি, বিসির উপর বর্গ, আরটা আছে কত? এসি, এসির উপর বর্গ। আবার বললাম, ওই স্থূলকোণ সংলগ্ন যে সন্নিহিত, সংলগ্ন কথা না বলতে পারো, বা স্থূলকোণের সন্নিহিত যে দুটি বাহু আছে তাদের উপর বর্গ নিছি। তাহলে যা নিলাম সেটা লিখি। তাহলে বলতে পারি স্থূলকোণ সন্নিহিত বাহু দ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বাহুদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। দেখো আমি যতটুকুন লিখছি, যতটুকুন এখানে দিলাম ততটুকুন কিন্তু এখানে লিখছি। তারপরে উহাদের যে বাহুটা মাটিতে আছে তার কি কোনো অভিক্ষেপ হবে? নো। যেটি মাটিতে শুয়ে আছে তার ছায়া তার সমানই, তার অভিক্ষেপ কখনোই হয় না। তাহলে এখানে যে দুইটি বাহু আছে কোনটার অভিক্ষেপ তৈরি হয়? এখানে বিসি এর অভিক্ষেপ তৈরি হচ্ছে না, এটা ভূমিতে পড়ে আছে। তাইলে এসি কি ভেসে আছে?
তাহলে এসি এর অভিক্ষেপ কি হবে? তাহলে এসি এর অভিক্ষেপ লম্ব নেওয়া তোমরা ইতিপূর্বে শিখে গেছো, লম্ব কিভাবে নিতে হয়। এটা ধরলাম, এটার মধ্যে এটা লাগাই দিলাম, বাস আমাদের একদম অ্যাকুরেট লম্ব হয়ে গেল। এটি তোমাদের অলরেডি শেখানো হয়ে গেছে। তোমাদের খাতায় নিচে বসো, তাহলে বের নড়বে না। আমার বোর্ডে করলে একটু নড়ে যাচ্ছে। সম্পাদ্য হোক আর উপপাদ্য হোক, কোনো অঙ্কনই জ্যামিতিতে ফ্রি হ্যান্ডে করতে হয় না। তাহলে আমাদের বিসি ভূমিতে আছে আর এসি কি ভূমির উপরে আছে, তার অভিক্ষেপ হবে। তাহলে অভিক্ষেপের নাম দিলাম কত? ডি। তাহলে এবার এর সঙ্গে আর কি অ্যাড করছি? অ্যাড করছি ওই সন্নিহিত বাহু দুইটির একটি এবং আরেকটির অভিক্ষেপ অঙ্কিত বর্গক্ষেত্র। তারপর লিখব উহাদের একটি ও অপরটির অভিক্ষেপ। উহাদের একটি কোনটা? উহাদের একটিটাই হচ্ছে বিসি। উহাদের একটিটাই হচ্ছে বিসি। আর অপরটির নাম কত? যে সন্নিহিত বাহুর কথা বলছিলাম, সেই সন্নিহিত বাহুর সঙ্গে দুইজন আছে, একজন ভূমিতে আছে আর অপরজন কত? ভেসে আছে। তার অভিক্ষেপ হবে। তাহলে অভিক্ষেপটা কত? সিডি। অভিক্ষেপ সিডি। এবার পুরো প্রশ্নটি আরেকবার বলি, এটা দেখেই প্রশ্ন বলা যাবে, প্রশ্ন পড়তে হবে না। তুমি এটা পড়ো, এবি স্কয়ার কার স্কয়ার? স্থূলকোণের বিপরীত বাহুর উপর বর্গক্ষেত্র। দেখো লেখা শেষ, পড়া শেষ। তারপরে স্থূলকোণ সংলগ্ন বা সন্নিহিত দুই বাহুর উপর বর্গক্ষেত্র। যা বললাম তাই তো লিখলাম। তারপরে উহাদের এক বাহু এবং অপর বাহুর অভিক্ষেপ, এই দুইয়ের অভিক্ষেপ এই দুটি বলতে এই যে একটা আর একটা, এই দুটির অন্তর্গত আয়তক্ষেত্র। অন্তর্গত আয়তক্ষেত্র কিছু আগে আয়তক্ষেত্র শেখানো হয়েছে। আয়তক্ষেত্র মানে কি? দুটো গুণ, জাস্ট দুটো গুণ হয়ে গেল আয়তক্ষেত্র। অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের, তাহলে দুই দ্বিগুণ দাও, এই যে দ্বিগুণের তারপরে সমষ্টির, এই যে সমষ্টির সমান, এই যে সমান। এটি হচ্ছে জ্যামিতি পড়ার নিয়ম। উপপাদ্য প্রমাণ কি করে করতে হয় সেটা তুমি জানো, আমার চেয়ে তুমি বেশি ভালো জানো। প্রশ্নটা কি সেটা ক্লিয়ার হতে হবে। আমি তোমাকে প্রশ্নটি ক্লিয়ার করে দিলাম। প্রমাণ যদি করতে চাও, প্রমাণ খুব সহজ। ফার্স্টে এই ত্রিভুজটা নেব। কোন ত্রিভুজ? এ সি ডি। এই ত্রিভুজের পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র তোমরা সবাই জানো। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সেকেন্ডটা পুরো ত্রিভুজ নিব, ত্রিভুজ এবিডি, বড় ত্রিভুজ। এটাও কি পিথাগোরাস? তাহলে কি পাচ্ছি? এবি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। বিডি মানে কি? বিসি প্লাস সিডি, হোল স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার এডি স্কয়ার। কিন্তু এটার মান ইতিপূর্বে পেয়েছি সি স্কয়ার সিডি স্কয়ার আর এডি স্কয়ার মান কত? এসি স্কয়ার। দ্যাট মিন্স বিসি স্কয়ার টুয়াইস বিসি ইন্টু সিডি প্লাস এসি স্কয়ার
প্রমাণিত। এটি একদম প্রমাণ, খুব সহজ। আজকে আমার দেখানোর উদ্দেশ্য ছিল তুমি প্রশ্ন বুঝো কিনা। এটি আমাদের হায়ার ম্যাথের উপাদ্য কত 3.3, এটা থিওরেম 3.3। এর পরটা 3.4। 3.4-এ কি বলছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটি পড়তে আমার বেশি সময় লাগবে না। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি এক কথা নয়। সূক্ষ্মকোণী ত্রিভুজ দুইটি পার্থক্য আছে, খেয়াল করো। সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ যার তিনটি কোণে সূক্ষ্মকোণ। দ্যাট মিনস এটা তিনটা কোণে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি আমি বলি ত্রিভুজের সূক্ষ্মকোণ, ত্রিভুজের সূক্ষ্মকোণ, এটা অর্থ কি? এটা অর্থ এই ত্রিভুজ নিলাম, এর মধ্যেও সূক্ষ্মকোণ আছে, এটার মধ্যেও সূক্ষ্মকোণ আছে, যদিও এটা দেখতে স্থূলকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজেরও সূক্ষ্মকোণ আছে, স্থূলকোণী ত্রিভুজেরও সূক্ষ্মকোণ আছে। তাহলে প্রশ্নের মধ্যে প্যাচ আছে। যদি বলতো সূক্ষ্মকোণী ত্রিভুজ তাহলে সব সূক্ষ্মকোণ, কিন্তু যদি বলে ত্রিভুজের সূক্ষ্মকোণ তাহলে একটা ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ওকে, এবার বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কিন্তু বলেনি, বলা হচ্ছে ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো ত্রিভুজের সূক্ষ্মকোণ যেহেতু বলছে, কাজেই ত্রিভুজ একটা দিলে হবে না, ত্রিভুজ দুইটা দিতে হবে। নাম দিলাম এ সি বি, এ সি বি। তোমাদের বইয়ের যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যের নামগুলি যেভাবে আছে সেভাবেই দেওয়ার বেশি চেষ্টা করবা, তাতে জিনিসটা পরীক্ষা পর্যন্ত মনে থাকে। নাম চেঞ্জ করার মধ্যে ক্রেডিটের কিছু নাই। ত্রিভুজের সূক্ষ্মকোণ, এবার দেখো, তাহলে এটিও সূক্ষ্মকোণ, আমি এটাকেই ধরে নিচ্ছি সূক্ষ্মকোণ। তুমি বলতে পারছো এ কোনো তো সূক্ষ্মকোণ না, আমি যাকে মেনশন করব সেটাই আমার জন্য, এটাকেও এটা সূক্ষ্মকোণ। তাহলে প্রশ্নটা কি? সূক্ষ্মকোণের, ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বিপরীত বাহু কোনটা? এই ক্ষেত্রে এটা বিপরীত বাহু, এই ক্ষেত্রে এটা বিপরীত বাহু, এবি স্কয়ার। সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে আমাদের যতটুকুন লিখলাম ততটুকুন বলবো। ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তারপরে সে একই ভাষা, ওই কোণ সংলগ্ন বা ওই কোণ সন্নিহিত, ওই কোণ সন্নিহিত অপর দুই বাহুর বর্গক্ষেত্র। তাহলে এই কোণের সঙ্গে কে কে লেগে আছে? এসি আছে, আর কে আছে? বিসি আছে। তারপরে সেই আগের মতন উহাদের এক বাহু, কোন বাহুটা মাটিতে আছে? বিসি বাহু মাটিতে আছে। উহাদের এক বাহু ও অপর বাহুর অভিক্ষেপ। তাহলে যেটি মাটিতে আছে সেটার নাম কি? বিসি। আর যেটা মাটির উপরে আছে তার অভিক্ষেপ হবে
এখানে দেখো অভিক্ষেপ করতে গেলে আমাদের কার অভিক্ষেপ এবি নাকি এসি? এবি না, এবি হচ্ছে বিপরীত বাহু, এসির অভিক্ষেপ। তাহলে এখানে লম্ব আট করতে হবে। এখানে লম্ব, এটি খুব সহজে লম্ব আট করা যায় সেটা দিয়ে। তোমরা আগের ভিডিওটি দেখে নাও। অ্যাকুরেট লম্ব, কোনো ভোগিচুকি নাই। আর এখানেও লম্ব আট করতেই হবে। এখানে কিন্তু বাহিরে মনে আছে যে আমাদের লম্ব ভূমির উপরও হয়, ভূমির বাহিরেও হয়। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ এবার নাম দিতে হচ্ছে ডি। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ এর নাম কত? সিডি। এটাও কি সিডি। তাহলে উহাদের এক বাহু ও অপর বাহুর অভিক্ষেপ এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের, তাহলে দ্বিগুণ করে দাও, আয়তক্ষেত্র ফোঁটা দিয়ে দিলাম, দ্বিগুণের দ্বিগুণ করে দাও, আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টি, সমষ্টি যোগ করে দাও, সমষ্টি অপেক্ষা কম, অর্থাৎ এটি কম হবে। সমষ্টি দ্বিগুণের সমষ্টি অপেক্ষা কম, এই জন্য এখানে মাইনাস। প্রশ্নটি বইয়ের মতো করে আমি ইচ্ছা করে লিখিনি, আমি আমার মতো ভাষা ইউজ করে প্রশ্ন লিখছি। তুমি এইভাবে প্র্যাকটিস করবা, প্রমাণ আগেরটির মতোই। ওকে, প্রমাণটি পিথাগোরাসের সূত্র। প্রথমে আমরা একটা ত্রিভুজের হোল স্কয়ার করবো, পর আরেকটা ত্রিভুজের হোল স্কয়ার করবো, সেখানে একটা মান একটাতে বসায় দেবো, প্রমাণ হয়ে যাবে। প্রমাণ লিখে দিতে গেলে পুরো ক্লাসটা আমার চলে যাবে, যার জন্যে আমি দুটি কথা বলছি। আমি 2000 সালে এই জ্যামিতির উপরে একটি বই লিখি। এই বইটি দেখাচ্ছি তোমাদের, এই যে এটা একটা আমার জ্যামিতিতে 2000 সালে লেখা একটা বই, ঠিক আছে। এই বইটি বর্তমানে তুমি কোথাও পাবা না, ইভেন কি মার্কেটেও না, আমার কাছেও না, এটা কোনো কপি আর নাই। আমার এই ক্ষুদ্র জীবনে আমি দুইজন টিচারের কথা স্মরণ করতে চাচ্ছি। একটা হচ্ছে আমার 8-9-এর টিচার, যে স্কুলে আমি পড়ছি, নাম আব্দুল কুদ্দুস, যার কাছে আমি জ্যামিতি শিখছি। আর ঢাকার মতিঝিল আইডিয়ালে একজনের টিচারের কথা বলবো। আমার দেখা মতে এই দুইজন টিচার আমি জীবনে পেয়েছি যারা সত্যিকার অর্থে জ্যামিতি বুঝে এবং স্টুডেন্টকে বুঝাতে পারে। তার মধ্যে আইডিয়ালের স্যারটির কথা ভুলবো না, উনি এই বইটি দেখে একটা মন্তব্য করছিল, সেটা হচ্ছে এটি কোনো স্বাভাবিক লোকের পক্ষে লেখা সম্ভব না। এটি মন্তব্যের কারণ আছে। আমি এই বইয়ের প্রত্যেকটি এক্সট্রা এবং ভেক্টর প্রত্যেকটাই সম্পূর্ণ ভিন্ন দুই নিয়মে করছি, এক নিয়মের সঙ্গে আরেক নিয়মে কোনো মিল নাই। স্যারকে দীর্ঘায়িত করুক, উনি আরও দীর্ঘদিন বেঁচে থাকুক। তাইলে আমি উপাদ্য যে পড়বা তোমরা, সেটার জন্য আমি প্রত্যেকটা উপপাদ্যের সঙ্গে আমার বইয়ের পেজগুলি স্ক্যান করে দেব, তোমরা এখানে দেখতে পাবা। সেখান থেকে দেখে তোমরা উপাদ্যগুলি তুলে নিতে পারো, অথবা তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে সেটা করতে পারো। তবে পাঠ্য বইয়ের সঙ্গে কিছু অ্যাড করলে তোমার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়, সেই অ্যাডটা তুমি আমার বই থেকে সংযোজন করতে পারবা। থ্যাংক ইউ বন্ধুরা।